নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আবার একটি রোমহর্ষক কাহিনীর সাথে আমি সুদর্শন হাজির হলাম আজকে আপনার সঙ্গে আড্ডা জমিয়ে তুলতে। আচ্ছা, আপনি যদি এমন কোনো একটা ডায়েরির সন্ধান পান যেটাতে আপনি যা লিখবেন সেটাই সত্য হয়ে যাবে, তাহলে কেমন হয়? আমাদের আজকের নিবেদনের এই কাহিনীটি হতে চলেছে এমনই এক রোমাঞ্চকর ডায়েরিকে কেন্দ্র করে। আশা করছি আজকের এই গল্পটা আপনাদের প্রত্যেকের ভীষণ ভীষণ ভালো লাগবে। আমাদের আজকের পরিবেশনার এই গল্পটি লিখেছেন লেখক শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁর জন্ম 1 জুন 1997 সালে হাওড়ার লিলুয়ায়। গল্পকুটির অনলাইন প্ল্যাটফর্মে শুরু হয় তার লেখালেখি। এরপর বিভিন্ন পত্রপত্রিকা ও খবরের কাগজে নিয়মিত প্রকাশিত হতে থাকে তার লেখা। লেখক পেশায় একজন একাডেমিক কন্টেন্ট রাইটার। চাকরির পাশাপাশি গল্প লেখার শখ লেখকের আগাগোড়াই। পত্রপত্রিকা ও সংবাদপত্র ছাড়াও লেখকের বেশ কিছু গল্প ইউটিউব চ্যানেলে অডিও স্টোরি হিসেবে প্রচারিত হয়েছে। আমাদের আজকের নিবেদনে আপনি শুনবেন তাঁরই লেখা একটি অনবদ্য গ্রাম বাংলার ভুতুড়ে গল্প, তালতলার লাইব্রেরি। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। তালতলা গ্রামের এই লাইব্রেরিটা অনেক দিনের পুরনো। মোটামুটি এই কয়েকটা অঞ্চলে এত পুরনো লাইব্রেরি নেই। লাইব্রেরিটা একটা শুনশান জায়গায়, সেখানে লোকের আনাগোনা খুব একটা বেশি নেই। সবার বিশ্বাস জায়গাটা নাকি খুব একটা ভালো নয়। পাশেই রয়েছে একটা পুকুর। পুকুরটার চারিদিকে তাল গাছ দিয়ে আবৃত। এই পুকুর এবং তাল গাছগুলোর কারণেই গ্রামের নাম রাখা হয়েছে তালতলা। লাইব্রেরিটায় অনেক বইয়ের কালেকশন আছে। বলাই বাহুল্য এই লাইব্রেরিটাকে একটা চিন্তাকর্ষক বইয়ের মিউজিয়াম বলা চলে। প্রতি সপ্তাহের মতো আজও কলেজ থেকে ফিরে সন্ধেবেলাটায় লাইব্রেরিতে এসে বই খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছে প্রবুদ্ধ। এক সপ্তাহ আগে চার্লস ডিকেন্সের গ্রেট এক্সপেকটেশন উপন্যাসের বইটা পড়ার জন্য নিয়ে গিয়েছিল সে। গোটা উপন্যাসটাই এক সপ্তাহের মধ্যে পড়াশোনা শিখে তুলে ঝড়ের গতিতে পড়ে শেষ করে ফেলেছে। আজকে আবার একটা নতুন বইয়ের সন্ধানে প্রবুদ্ধ এখানে এসেছে। লাইব্রেরির বিভিন্ন তাক ঘেটে, বইয়ের র্যাক ঘেটে ঘুটে আজ যখন একটাও বই পড়ার জন্য প্রবুদ্ধর পছন্দ হলো না, আর শেষে যখন সে লাইব্রেরি থেকে বেরিয়ে যাবে, ঠিক সেই সময় লাইব্রেরির ডান দিকের কোনায় দাঁড়িয়ে থাকা একটা বড় র্যাকের একটা ধারে দাঁড় করিয়ে রাখা একটা বাছাই করা বইয়ের দিকে চোখ পড়ল। এগিয়ে গেল সে সেটার দিকে, আর এগিয়ে গিয়ে সেটা হাতে তুলে নিল। তারপর বুঝল সেটা কোনো বই নয়, একটা ডায়েরি। ডায়েরিটা খুব শৌখিন। সেটার পিচবোর্ড কেটে সুন্দর করে বানানো রয়েছে অ্যাডাম আর ইভের স্বর্গের বাগান ইডেনে আপেল খাওয়ার মুহূর্তটা। একদম উপরে ইংরেজি অক্ষরে সুন্দর করে লেখা রয়েছে ফিউচার ড্রিম এই কথাটা। চারপাশে ভালো করে একবার দেখে নিল প্রবুদ্ধ। কাছাকাছি কেউ কোথাও নেই, সবাই যে যার কাজে ব্যস্ত। তার দিকে কেউ লক্ষ্যই করছে না। সঙ্গে সঙ্গে প্রবুদ্ধ পলকের নিমেষে ব্যাগটা খুলে ব্যাগের ভেতরে ডায়েরিটা চালান করে দিয়ে চেনটা বন্ধ করে আবার পিঠে ব্যাগটা ঝুলিয়ে দিল। বাড়িতে ফিরে এসে কলেজের থেকে দেওয়া প্রজেক্টের কাজে এক মনোযোগ সহকারে ডুবে গেল প্রবুদ্ধ। সামনেই প্রভুত্ব কলেজের দ্বিতীয় বর্ষের সেমিস্টারের পরীক্ষা। ফার্স্ট ইয়ারে প্রতিটা সেমিস্টারে প্রবুদ্ধ দ্বিতীয় স্থান অধিকার করেছে। প্রথম স্থান অধিকার করেছে রক্তিম। এই কারণে রক্তিমের ওপর মনে মনে সে ক্ষুণ্ণ হলেও মুখে সে দেখায় রক্তিমের বড় ভালো বন্ধু। ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষাতে প্রবুদ্ধ ভেবেছিল রক্তিমকে এবার সে টেক্কা দেবেই, কিন্তু যখন রেজাল্ট বেরোলো তখন ফল হলো সেই গতানুগতিক। কতক্ষণ প্রবুদ্ধ পড়াশোনা করছিল সেটা তার খেয়াল নেই। হঠাৎ তার মনে পড়ল ডায়েরির কভার পেজটার কথা। কভার পেজটায় লেখা আছে ফিউচার ড্রিমস। ফিউচার ড্রিমস মানে তো ভবিষ্যতের স্বপ্ন। তখনই মাথায় একটা ভাবনা উঁকি দিল প্রবুদ্ধর।
প্রবুদ্ধ ঠিক করল এই ডায়েরির মধ্যে সে তার ভবিষ্যতের স্বপ্নগুলোকে লিখে রাখবে। ভবিষ্যতে সে কি চায় সেটা। সঙ্গে সঙ্গে সে ব্যাগ থেকে ডায়েরিটা বের করল। ডায়েরিটার খালি পাতাগুলোতে এখনো পর্যন্ত কোনো কিছু লেখা হয়নি। পাতাগুলো উল্টে পাল্টে দেখল প্রবুদ্ধ। ডায়েরিটা বেশ পুরনো, তাই ডায়েরির পাতাগুলোর রং ফ্যাকাশে হলদেটে মতো হয়ে গেছে। সেগুলো থেকে কেমন যেন একটা ভ্যাপসা গন্ধ বেরোচ্ছে। প্রবুদ্ধ প্রথম পাতায় একটা পেন দিয়ে লিখতে শুরু করল। আমার ইচ্ছে আমি যেন নেক্সট সেমিস্টারে ক্লাসে ফার্স্ট হই। সেদিনকার পর থেকে ডায়েরিটা প্রবুদ্ধ তার পড়ার টেবিলের ডেস্কে একটা জায়গায় রেখে দিল। ধীরে ধীরে প্রবুদ্ধ পড়াশোনা ও অন্যান্য কাজের চাপে প্রায় ভুলেই গেল ডায়েরিটার কথা। এরপর 1 মাস কেটে গেল। তারপর উপস্থিত হল সেই সেমিস্টারের দিন। প্রবুদ্ধ যথাসম্ভব খেটে খুঁটে পরীক্ষাটা দিল। সপ্তাহান্তে বেরোলো রেজাল্ট, এবং সেই রেজাল্ট দেখে প্রবুদ্ধর মনে খুশির ফোয়ারা একেবারে ফিনকি দিয়ে ছুটতে লাগলো। কারণ এই সেমিস্টারে রক্তিমকে 10 নম্বরে পিছিয়ে প্রবুদ্ধ ক্লাসে ফার্স্ট হয়েছে। আনন্দে লাফিয়ে উঠে তৎক্ষণাৎ প্রবুদ্ধর মনে পড়ে গেল সেই ডায়েরিটার কথা। পড়ার টেবিলের ড্রয়ার থেকে ডায়েরিটা বের করল সে। এই ডায়েরিটা সত্যি তার ইচ্ছে পূরণ করেছে। প্রবুদ্ধর মনে আরও স্বপ্ন উঁকি দিয়ে ওঠে। সে সেগুলো ডায়েরিতে আবার মনের সুখে লিখে ফেলে। আমি যেন আজকে বা এই কয়েকদিনের মধ্যেই পড়াশোনায় ভালো রেজাল্টের জন্য প্রচুর গিফট পাই, আর যেন আমার প্রশংসা হয়, আর এর সাথে যেন রুচিরা আমাকে পাত্তা দিতে শুরু করে। সকলের কাছ থেকে ভালো গিফট পাওয়ার প্রত্যাশা প্রবুদ্ধর বরাবরই আছে, আর সবথেকে বেশি আছে যেটা, সেটা হলো রুচিরার ভালোবাসা পাওয়ার। হ্যাঁ, রুচিরা মানে রুচিরা দাস, কলেজের সবচেয়ে সুন্দরী মেয়ে। প্রায় রোজই সিনিয়র দাদাদের থেকে লাভ লেটার পায় সে। অনেকেরই ভালোবাসার নজর রয়েছে ওর দিকে। প্রবুদ্ধ রুচিরাকে পছন্দ করে। শুধু পছন্দই করে না, রুচিরাকে সে ভালোবেসে ফেলেছে। অবশ্য এই ভালোবাসাটা তার একতরফা। রুচিরা তার এই ভালোবাসার ব্যাপারটা জানেই না। প্রবুদ্ধ মনে মনে ভাবল, তার একবার যখন ইচ্ছে পূরণ হয়েছে, তার এই বাকি দুটো ইচ্ছে পূরণ হবে ঠিকই। সেই রাতেই প্রবুদ্ধকে অবাক করে দিয়ে তার আত্মীয় ও স্কুলের বন্ধুরা এসে তাকে প্রশংসা জানালো, এবং কেউ কেউ গিফট দিয়ে গেল কয়েকটা। রাত্রিবেলায় প্রবুদ্ধ খেয়ে দিয়ে নিজের বিছানায় শুতে যাচ্ছে, এমন সময় তার মোবাইল ফোনটা বেজে উঠল। কলটা রিসিভ করল প্রবুদ্ধ। হ্যালো। হ্যালো, আমি কি প্রবুদ্ধর সাথে কথা বলছি? হ্যাঁ বলছেন, কিন্তু কে আপনি? আমি রুচিরা বলছিলাম। প্রবুদ্ধর এক মুহূর্তে মনে হলো যেন তার মনের সেতারের তারগুলোয় কে একটা ঝংকার দিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ বলুন, মানে বলো 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 বলো। কংগ্র্যাচুলেশনস প্রবুদ্ধ, তুমি ক্লাসে ফার্স্ট হয়েছো। আমি খুবই খুশি হয়েছি। প্রবুদ্ধর মনের মধ্যে যেন একসাথে 1000টা তারাবাজি ফুটে উঠল। উত্তেজনায় সে একটু কেঁপে উঠল। যে মেয়েটা প্রবুদ্ধর দিকে ঘুরেও তাকাতো না, সেই মেয়েটা আজ তাকে নিজে অভিনন্দন জানাচ্ছে, তাও আবার ফোন করে। থ্যাংক ইউ। কি হলো, তোমার গলা ওরকম কাঁপছে কেন? না, আসলে কোনোদিন যে ফার্স্ট হব সেটা তো আশা করিনি, তাই একটু আনন্দে আর কি, মানে বুঝতেই তো পারছো। ঠিক আছে প্রবুদ্ধ, আমি এখন ফোনটা রাখছি। কালকে ক্লাসে এসো, তোমার সাথে অনেক কথা আছে। ফোনটা রেখে দিয়ে প্রবুদ্ধ নানান ভাবনায় ভেসে গেল। সকলের কাছ থেকে ভালো গিফট পাওয়ার প্রত্যাশা প্রবুদ্ধর বরাবরই আছে, আর সবথেকে বেশি আছে যেটা, সেটা হলো রুচিরার ভালোবাসা পাওয়ার।
প্রবুদ্ধ আবার ডায়েরিটা খুলল। ডায়েরিটা কি তাহলে সত্যি ইচ্ছে পূরণ করার ডায়েরি? এখনো পর্যন্ত যে সমস্ত স্বপ্নের কথা লিখেছে সে, সবকটা স্বপ্নই প্রায় পূরণ হয়েছে। আজকে রুচিরার প্রতি তার ভালোবাসার কথা ডায়েরিতে লেখা মাত্রই এখন ভোজবাজির মতো রুচিরার ফোন পেল সে। পরদিন প্রবুদ্ধ ক্লাসের ৩ নম্বর রোয়ের মাঝখানের একটা বেঞ্চে চুপ করে বসেছিল। হঠাৎ তার সম্বিত ফিরল একটা কোমল হাতের স্পর্শে। চমকে তাকিয়ে দেখল তার পাশে এসে দাঁড়িয়েছে রুচিরা। আমি এখানে বসতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। প্রবুদ্ধকে রীতিমতো অবাক করে দিয়ে রুচিরা প্রবুদ্ধর পাশেই বসল। কি ব্যাপার রুচিরা, তুমি কাল রাত্রে বললে আমার সাথে অনেক কথা বলার আছে, কোনো সিরিয়াস কিছু নাকি? আসলে আমি না ম্যাথে দিন দিন খুব উইক হয়ে যাচ্ছি, আমাকে তুমি প্লিজ হেল্প করবে, প্লিজ প্লিজ প্লিজ। কথাটা শেষ করেই রুচিরা প্রবুদ্ধর হাতটা চেপে ধরল। প্রবুদ্ধর সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। এক অনন্য অনুভূতি যেন তার শরীরের প্রত্যেকটা কোষে কোষে হিল্লোল তুলল রুচিরার স্পর্শ। এরপর থেকে প্রবুদ্ধ কলেজের ক্যান্টিনে, লাইব্রেরিতে, নিজের বাড়িতে, কখনো রুচিরার বাড়িতে তাকে ম্যাথ শেখাতে থাকল। চলল তাদের দুজনের মধ্যে আলাপ আলোচনা, গল্পগুজব ও খুনসুটি। দুজনের মধ্যে সম্পর্কটা ক্রমশই গাঢ় হয়ে উঠতে লাগল। দেখতে দেখতে চলে এলো কলেজের সেমিস্টারের পরীক্ষা। পরীক্ষা শেষে একদিন প্রবুদ্ধ আর রুচিরা একটা পার্কে দুজনে দেখা করতে এসেছে এবং নানান কথাবার্তায় মেতে আছে। সেই সময় প্রবুদ্ধ দেখল রুচিরার মুখটা কেমন যেন মনমরা হয়ে আছে। মাঝে মাঝে কথাবার্তা বলতে বলতে কোনো এক ভাবনায় যেন সে হারিয়ে যাচ্ছে। প্রবুদ্ধ বুঝতে পারল যে ভাবনাটায় সে হারিয়ে যাচ্ছে সেই ভাবনাটা খুব একটা সুখকর নয়। কি ভাবছো তুমি? তখন থেকে দেখছি তোমার মুড অফ। হোয়াট হ্যাপেন্ড রুচিরা? কিছু হয়েছে তোমার? আমাকে বলো না। জানো প্রবুদ্ধ, আমার মনটা না একদমই ভালো নেই। কয়েকদিন আগে যে সেমিস্টারে পরীক্ষা হলো, সেই সেমিস্টারে পরীক্ষাটা একদমই ভালো হয়নি। এই কয়েকদিন আমার ঠিকঠাক একদমই পড়াশোনাই হয়নি। মনে হচ্ছে পরীক্ষাটায় ফেল করে যাব। আমি কোনোদিনও পরীক্ষায় ফেল করিনি। মনে হচ্ছে বড় একটা প্রেস্টিজ ইস্যু হয়ে যাবে। বাড়িতে কিভাবে মুখ দেখাবো কে জানে। আচ্ছা, এই ব্যাপার। আমার মন বলছে কিছু একটা হবে, তুমি ফেল করবে না, পাশ করে যাবে। হ্যাঁ, হয়তো ভালো নম্বর পাবে না, তবে পাশ নম্বরটুকু তোমার উঠে যাবে। আমার কথা মিলিয়ে নিও তুমি। জানি না গো, খুব চিন্তায় আছি। অ্যান্ড অলওয়েজ হোপিং ফর দ্য বেস্ট। কোনো কিছু যেন একটা হয়, আমি যেন পাশ করে যেতে পারি। পরের দিন কলেজে পরপর 3টি ক্লাসেই অমনোযোগের সাথে করল প্রবুদ্ধ। গোটা সময় ধরে আগের দিন রাতে রুচিরার বিবর্ণ মুখটা তার চোখে ভাসছিল। প্রবুদ্ধ গোটা ক্লাসের চারিদিকটা একবার দেখে নিল। ক্লাসে কেউ নেই। তারপর অতি সন্তর্পণে তার ব্যাগ থেকে ডায়েরিটা বের করল এবং সেটা বের করে তার মধ্যে লিখে দিল, এই যে সেমিস্টারটা আমরা দিলাম, যে পরীক্ষায় রুচিরা ভালো ফল করতে পারবে না, সেই সেমিস্টারটার সমস্ত খাতা যেন বাতিল হয়ে যায়, যাতে কোনো খাতাই কোনো স্যার চেক না করতে পারে। আমরা সবাই যেন গড়পড়তায় নম্বরটা পেয়ে যাই। তিন দিনের মাথায় ডায়েরির ফল এলো। দিনটা ছিল বুধবার। টিউশন থেকে পড়ে এসে দুপুরে খেতে বসে টিভি চালিয়ে চ্যানেল সার্চিং করতে গিয়ে একটা খবরের চ্যানেলে প্রবুদ্ধর চোখ থেমে গেল। প্রবুদ্ধদের কলেজে আগুন লেগেছে, আর সম্প্রতিকালে হওয়া সেমিস্টারের সমস্ত খাতা সেই আগুনে পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। শর্ট সার্কিট থেকে এই আগুনটা লেগেছে। সকল পরীক্ষার্থীদের কথা ভেবে কলেজ কর্তৃপক্ষ সকল ছাত্রছাত্রীদের গড়পড়তায় একটা নম্বর দিয়ে সকলকে পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তড়িঘড়ি উঠে গিয়ে প্রবুদ্ধ রুচিরাকে ফোন করল। তারপর রুচিরাকে সমস্ত ব্যাপারটা বলল। রুচিরা ব্যাপারটা জানতো না, তাই প্রবুদ্ধর কথা শুনে একেবারে আশ্চর্য হয়ে যায়। প্রবুদ্ধকে বলে, জানি এই পরীক্ষাতে আগুন লাগার ফলে অনেকের ক্ষতি হয়ে গেল, তবু একদিক থেকে আমার ভালোই হলো। আমার তো আর পরীক্ষাতে ফেল করতে হবে না। আচ্ছা প্রবুদ্ধ, তুমি কি ম্যাজিক জানো? এই কদিনে তুমি যেই কথাগুলো বলেছো, সব কথা কোনো না কোনো ভাবে ফলে যাচ্ছে। কিভাবে সম্ভব এটা? হ্যাঁ, তুমি বলতে পারো আমি ম্যাজিক জানি। সত্যিই তুমি ম্যাজিক জানো? বলো না, বলো না আমাকে কি ম্যাজিক জানো তুমি? এটাকে বলে দূরদৃষ্টির ক্ষমতা ম্যাডাম। আমি দূরদৃষ্টি দিয়ে বলতে পারি যে ভবিষ্যতে কি হতে চলেছে। এটা বলতে পারো আমার একটা ক্ষমতা আছে। হয়তো তোমার আমার রিলেশনশিপটার পরেই এই ক্ষমতাটা আমার এসেছে। আমার কি মনে হয় জানো, এটা তোমার আমার ভালোবাসার শক্তি। ধ্যাৎ, কি যে বলো না। লজ্জায় রাঙা হয়ে যায় রুচিরা। ডায়েরির ব্যাপারটা প্রবুদ্ধ গোপন করে যায় রুচিরার কাছ থেকে। ক্রমশই প্রবুদ্ধকে ডায়েরিটা যেন সম্পূর্ণ গ্রাস করে ফেলল। এখন সে ডায়েরিটার চিন্তাতেই মেতে থাকে। তার মনে অনেক প্রশ্ন ভিড় করে আসে সেই ডায়েরিটা সম্বন্ধে। ডায়েরিটা নিশ্চয়ই অলৌকিক আর অপার্থিব। অলৌকিক শক্তির উৎসটা কোথায় তার জানতে ইচ্ছা করে। এই ডায়েরিটা কি করেই বা তাদের গ্রামের লাইব্রেরিতে এলো, সেটাও তো তার কাছে অজানা। এইসব ভাবতে ভাবতে হঠাৎই ডায়েরিটার পেছন দিকটা উল্টে ভালো করে দেখতেই প্রবুদ্ধর চোখে পড়ল একটা প্রকাশনীর নাম, পুতুল প্রকাশনী। ঠিকানা কলেজ স্ট্রিট। প্রবুদ্ধ কলেজের দুদিনের ছুটি নিয়ে কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। যাওয়ার সময় সে ডায়েরিটাকে নিজের কলেজের পার্সোনাল লকারের মধ্যে রেখে গেল। প্রবুদ্ধ ঘরেই সেটা রাখতে পারত, কিন্তু প্রবুদ্ধর ভয় ছিল যদি ডায়েরিটা সম্বন্ধে কেউ জানতে পেরে যায়, যদি সেটা চুরি হয়ে যায়। তাই সেই ভয়ে প্রবুদ্ধ তার কলেজের প্রাইভেট লকারের মধ্যে সেটা রেখে তার চাবি নিজের সঙ্গে করে নিয়ে কলকাতায় গেল। কলেজের লকারে ডায়েরিটা একেবারে সুরক্ষিত থাকবে। কলকাতায় যাওয়ার আগে প্রবুদ্ধ তার বাড়িতে জানিয়ে গেল যে সে বন্ধুদের সঙ্গে দুদিনের জন্য কলকাতায় ঘুরতে যাচ্ছে। কলেজ স্ট্রিটের বইপাড়ায় গিয়ে পুতুল প্রকাশনীর খোঁজ করতে থাকে প্রবুদ্ধ। অনেক খোঁজাখুঁজির পরও যখন প্রকাশনীর খোঁজ তো দূরের কথা, প্রকাশনী সম্বন্ধে কোনো তথ্যই পাওয়া গেল না, ঠিক সেই সময় একজন মাঝবয়সী ভদ্রলোক তাকে পিছন থেকে ডেকে বলল, এই যে শুনছেন? প্রবুদ্ধ চমকে ফিরে তাকালো পেছনে। হ্যাঁ বলুন। আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি আপনি কোনো একটা প্রকাশনীর খোঁজ করছেন। প্রকাশনীর নাম কি জানতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, আমি পুতুল প্রকাশনীর খোঁজ করছি। প্রবুদ্ধর মুখ থেকে প্রকাশনীর নামটা শুনে মধ্যবয়স্ক লোকটার ভুরু দুটো কপালে উঠে গেল, কিন্তু তৎক্ষণাৎ মুখের ভাবটা বদলে নিয়ে চোখে মুখে বিস্ময়ের ঝিলিক খেলে গেল তার। পুতুল প্রকাশনী? আপনি পুতুল প্রকাশনীর খোঁজ করছেন কেন? আসলে আমার ওই প্রকাশনীর লোকের সাথে দেখা করাটা খুব দরকার, একটা বিষয়ে কথা বলার আছে। আমি আপনাকে পুতুল প্রকাশনীর খোঁজ দিতে পারি এবং সেই প্রকাশনীর লোকের কাছে আপনাকে নিয়ে যেতে পারি। আপনি কি যাবেন? হ্যাঁ যাব, নিশ্চয়ই যাব। তাহলে চলুন আমার সাথে। মধ্যবয়স্ক লোকটার সাথে প্রবুদ্ধ উত্তর কলকাতার এক কানা গলির মধ্যে এক ভগ্নপ্রায় বাড়িতে গেল। মধ্যবয়স্ক লোকটা বাড়ির ভেতরে প্রবুদ্ধকে নিয়ে এসে বলল, আপনি একটু এখানে দাঁড়ান, আমি ফ্রেডরিক স্যারকে ডেকে দিয়ে আসছি। ফ্রেডরিক স্যার? উনি আবার কে? ফ্রেডরিক স্যার ছিলেন পুতুল প্রকাশনীর কর্ণধার। আজ থেকে 10 বছর আগে প্রকাশনীরা বন্ধ হয়ে গেছে। এই ফ্রেডরিক স্যারের সাথেই আমি আপনার আলাপ করিয়ে দেব। আপনি ওনার থেকে জেনে যাবেন পুতুল প্রকাশনীর সম্বন্ধে যাবতীয় কিছু, এবং আপনি যে কারণেই এসে থাকুন না কেন সেটা আপনার আশাটা সার্থক হবে। যদিও আমি আন্দাজ করতে পারছি আপনি ডায়েরিটার জন্যই খোঁজ খবর নিতে এসেছেন, তাই তো? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? এত বছর পর আপনি ওনাকে খুঁজছেন, পুতুল প্রকাশনী খুঁজছেন।
সেটা দেখে আর আপনার হাবভাব দেখেই আমি বুঝতে পেরেছি। আমি ওই পুতুল প্রকাশনীর কর্মচারী ফ্রেডরিক স্যারের অ্যাসিস্ট্যান্ট। আমার নাম জগবন্ধু গোস্বামী। দাঁড়ান, আমি স্যারকে ডেকে দিচ্ছি। জগবন্ধু চলে গিয়ে কিছুক্ষণের মধ্যেই নিয়ে এলো এক বৃদ্ধ ভদ্রলোককে। ভদ্রলোক ব্রিটিশ, বয়স 70-এর বেশি হবে। ব্রিটিশ ভদ্রলোক প্রবুদ্ধর সামনে এসে দাঁড়ালেন। Good afternoon, young man. Nice to meet you. গুড আফটারনুন স্যার, মাই নেম ইজ প্রবুদ্ধ সান্যাল। How? I am Frederick Parker. আমাকে জগবন্ধু তোমার এখানে আসার কারণটা জানিয়েছে। তাছাড়া আমি তোমাকে দেখে আন্দাজ করতে পারছি যে তুমি কি বিষয়ে কথা বলতে এসেছো। প্রবুদ্ধ ডায়েরি পাওয়ার পর থেকে শুরু করে তার সঙ্গে হওয়া যাবতীয় ঘটনা সমস্ত কিছু বলল, এবং সে বলল কেন সে এখানে এসেছে। বৃদ্ধ পার্কার গল্প বলতে শুরু করল। অ্যাকচুয়ালি আমাদের বংশে এই ডায়েরিটা এসেছিল আমার গ্রেট গ্র্যান্ডফাদারের কাছ থেকে। আমার গ্রেট গ্র্যান্ডফাদার ছিলেন হ্যারি। ওনার একটা কিউরিয়াস শপ ছিল। অ্যাকচুয়ালি মাই গ্র্যান্ডফাদার ওয়াজ ফাউন্ড অফ এনসিয়েন্ট অবজেক্টস। তিনি এক ডিজাইন মার্চেন্টের কাছ থেকে ওই ডায়েরিটা পেয়েছিলেন। আমার গ্রেট গ্র্যান্ডফাদার তখন ওই জিউইস মার্চেন্টের কাছ থেকে জানতে পারেন যে ওই জিনিসটা মার্চেন্ট ইটালির প্যালেস্টাইনের লিলিথ স্ট্রাইন থেকে চুরি করে এনেছিলেন ওই ডায়েরিটা। আচ্ছা, ডু ইউ নো দ্য মিনিং অফ শ্রাইন? হ্যাঁ জানি, শ্রাইন মানে আমাদের ইন্ডিয়া যাকে বলে টেম্পল। এক্স্যাক্টলি। আর লিলিথকে সেটা জানো? জানি, তবে ব্যাপারটা একটু খোলাসা করে বললে ভালো হয়। লিলিথের কথা এই কারণে এখানে উঠছে, কারণ তোমার কাছে যে ডায়েরিটা আছে সেটার সাথে লিলিথের একটা সম্পর্ক আছে। এই সমস্ত ম্যাটারটা আমি এলাবোরেট করছি। ইহুদি লোককথা অনুসারে লিলিথ হলো অ্যাডামের ফার্স্ট ওয়াইফ। গড অ্যাডাম আর লিলিথ দুজনকেই ডাস্ট আর সয়েল মানে আর্থ দিয়ে বানিয়েছিলেন। তাই লিলিথ কখনোই মনে করতেন না যে সে অ্যাডামের থেকে কোনো অংশে কম, বরঞ্চ সে মনে করত সে আর অ্যাডাম দুজনেই সমস্ত কাজের সমান পারদর্শী। এটা মনে করত কারণ লিলিথ আর অ্যাডাম দুজনেই ডাস্ট এবং সয়েল দিয়ে তৈরি হয়েছে। লিলিথ ওয়াজ রিলাক্টেন্ট টু স্লিপ আন্ডার অ্যাডাম ডিউরিং ইন্টারকোর্স, কিন্তু এই কথা অ্যাডাম মানতে চাইতো না। তাই লিলিথ অ্যাডামকে ছেড়ে চলে গেল দি গার্ডেন অফ হেভেন ইডেনে। অ্যাডাম সেই সময় লিলিথ যাতে ফিরে আসে এবং তার ইচ্ছাও বজায় থাকে তার জন্য গডের কাছে প্রে করল। অ্যাডাম ওয়াজ ফাউন্ড টু ইনভোক গড। তারপর গড এসে তাকে একটা ডায়েরি দিয়ে যায় এবং সেই ডায়েরিতে মনের সমস্ত ইচ্ছাগুলো লিখতে বলে। শোনা যায় নাকি সেই ডায়েরিতে যেই ছেটার কথা লেখা হয় সেটা কয়েকদিনের মধ্যেই সত্যি হয়ে যায়। তবে অ্যাডামকে গড সাবধান করে দেয় সেই ডায়েরি খুব কেয়ারফুলি ব্যবহার করতে হবে। কথিত আছে সেই ডায়েরি চুরি করেছিল ওই জিউস লোকটা। সম্ভবত তিনি ডায়েরির সত্যি কথাটা জানতে পেরে গিয়েছিলেন, তারপর গ্রিডি থেকে চুরি করেছিলেন ওই ডায়েরিটা। লোকটা ওই ডায়েরিটার সত্যিটা জানত, কিন্তু সে কখনো ব্যবহার করতে পারেনি সেটা। কোনো এক অভিশাপ তাকে ব্যবহার করতে দেয়নি। লোকটা যখন আমার গ্রেট গ্র্যান্ডফাদারকে ডায়েরিটা বিক্রি করে দেয় সেই থেকেই ওই ডায়েরিটা আমাদের দোকানে ছিল, কিন্তু আমার গ্রেট গ্র্যান্ডফাদার ও আমি কখনো ওই ডায়েরিটা ব্যবহার করিনি। তারপর আজ থেকে 10 বছর আগে গ্রাম থেকে কয়েকজন লোক আমাদের দোকানে আসে। তারাই ডায়েরিটা কিনে নিয়ে যায় তাদের লাইব্রেরির জন্য। জানি না ওই ডায়েরিটা তুমি ব্যবহার করছো কিনা, তবে খুব সাবধানে থেকো ওই ডায়েরিটার থেকে, কেমন? সেদিন রাত্রিটুকু ফ্রেডরিক পার্কের বাড়িতে কাটিয়ে পরের দিন সকালে ফিরে এসে কলেজ জয়েন করল প্রবুদ্ধ। কেটে গেল 1 সপ্তাহ। এই 1 সপ্তাহের মধ্যে প্রবুদ্ধ লক্ষ্য করল ওদের ক্লাসের একজন স্টুডেন্ট রুচিরার প্রতি একটু ভাব দেখাচ্ছে।
রুচিরার সাথে যেচে খোশ গল্প করার চেষ্টা করছে। এছাড়াও বেশ কয়েকদিন ধরে প্রবুদ্ধ ছেলেটাকে দেখেছে রুচিরার বাড়ির সামনে সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকতে। ছেলেটার নাম অয়ন। প্রবুদ্ধ বুঝতে পারল অয়নের মতলব খুব একটা ভালো নয়। অয়ন রুচিরার পেছনে লেগেছে। প্রবুদ্ধ যে অয়নকে ফলো করছে এই ব্যাপারটা সে অয়ন বা রুচিরা কাউকে জানতে দিল না। কিন্তু একদিন বিকেলে প্রবুদ্ধর বাড়ি থেকে কিছুটা দূরে একটা পার্কের মাঠে প্রবুদ্ধ আর রুচিরা গল্প করতে করতে রুচিরাই প্রথমে কথাটা তুলল প্রবুদ্ধর সামনে। প্রবুদ্ধ, তুমি জানো আমাদের ক্লাসে অয়ন বলে যেই ছেলেটা আছে না, ওর হাবভাব আমার ঠিক ভালো লাগছে না। জানো, আমি ছেলেটাকে কয়েকদিন ধরেই আমার বাড়ির জানালা দিয়ে দেখেছি। আমার বাড়ির নিচে দাঁড়িয়ে থাকে সে। বুঝতে পেরেছি রুচিরা, ও তোমাকে ডিস্টার্ব করছে। তুমি দেখবে ওর একটা ব্যবস্থা ঠিক হবেই। আরও ঘন্টা দুয়েক কথা বলার পর রুচিরা চলে গেল। পার্কে খানিকক্ষণ চুপ করে বসে রইল প্রবুদ্ধ। চারিদিকটা একবার তাকিয়ে দেখে নিল প্রবুদ্ধ। কেউ কোথাও নেই। তারপর নিজের সাথে কথা বলতে থাকে সে। এই মুহূর্তে আমার কি করা উচিত? যা মনে হচ্ছে তাতে অয়ন যদি বেশ কিছুদিন আর এমন করে চলতে থাকে তাহলে রুচিরা ওর প্রেমে পড়ে যাবে। সেটা তো হতে দেওয়া যায় না। তাহলে উপায় একটাই, হ্যাঁ, অয়নকে সরিয়ে ফেলতে হবে। অয়নের খেল একেবারে খতম করে দেওয়াই ভালো হবে। এই সময় আমার ডায়েরিটাকে কাজে লাগানো উচিত। আমি ডায়েরিতে লিখে দেব অয়নের যাতে অ্যাক্সিডেন্ট হয় আর তাতে যেন সে মারা যায়। হ্যাঁ, এটাই হবে একমাত্র রাস্তা, ওকে সরিয়ে ফেলার রাস্তা। আমার অদ্ভুত ডায়েরিটা আমার কথা শুনবে। সেই ডায়েরিতে আমি যা লিখব সেটাই হবে, আর এতে আমার দুঃখ হবে না। কারণ ওকে তো আমি আর নিজের হাতে মারব না, ওকে তো মারবে আমার ডায়েরিটা। কিন্তু ডায়েরিটা তো এখন আমার কাছে নেই। ডায়েরিটা তো আমি আমার কলেজের লকারে তালা বন্ধ করে রেখে এসেছি। সেটাকে নিয়ে আসতে হবে, তবেই আমি তার মধ্যে লিখতে পারবো। থাক, আজকে আর কলেজে যাওয়া যাবে না, কলেজ বন্ধ হয়ে গেছে। কালকে কলেজে ছুটি আছে, সুতরাং পরশুদিন সোমবার আমি কলেজে গিয়ে লকার থেকে ডায়েরিটা বের করে ক্লাসের ছুটির সময় আমি আমার মনের কথাগুলো লিখে দেবো, সেখানে কাজ হয়ে যাবে। হ্যাঁ, সেই ভালো। যথারীতি সোমবার সকালবেলায় রেডি হয়ে প্রবুদ্ধ কলেজের উদ্দেশ্যে রওনা হয়। পাড়া থেকে বেরিয়ে মেন রোডে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করে সে। এমন সময় হঠাৎ তাকে ওপাশ থেকে এক বৃদ্ধ ভদ্রলোক ডাকে, হয়তো কিছু জিজ্ঞেস করবার জন্য। প্রবুদ্ধ রাস্তার দুপাশে তাকিয়ে দেখে একবার, তারপর আস্তে আস্তে রাস্তা পার হতে যায়। কিন্তু রাস্তার মাঝখানে আসতে না আসতেই আচম্বিতেই পাশ থেকে একটা লরির হর্ন শুনতে পায় সে বুঝতে পারে না কোথা থেকে লরি চলে এলো। সে রাস্তা পার করার আগে রাস্তার দিকে ভালো করে তাকিয়ে দেখেছে কাছাকাছি কোনো গাড়ি ঘোড়া ছিল না। তাহলে এই লরিটা এলো কোত্থেকে? কোনো কিছু ভাববার আগেই লরিটা প্রবুদ্ধকে মুহূর্তের মধ্যে ধাক্কা দিয়ে চলে গেল। রাস্তার একপাশে পড়ে থাকে প্রবুদ্ধর রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহটা। মুহূর্তে সেখানে লোক জড়ো হয়ে যায়। এলাকার স্থানীয় লোকরা প্রবুদ্ধকে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করে। তারপর প্রবুদ্ধর বাবা মাকে খবর দেয়। হাসপাতালে কোমায় চলে যায় প্রবুদ্ধ। 2 দিন কোমায় থাকার পর খানিকক্ষণ সময়ের জন্য জ্ঞান ফিরল তার। কিন্তু ডাক্তারবাবু জানালেন হাতে বেশি সময় নেই। প্রবুদ্ধকে একে একে সকলেই দেখতে আসে, তার বাবা মা, পরিবারের আত্মীয় স্বজন সকলে কান্নায় ভেঙে পড়ল প্রবুদ্ধর সামনে। প্রবুদ্ধ সকলের কথা শুনতে পাচ্ছে, কিন্তু তার কথা বলার শক্তি নেই। কাঁদতে কাঁদতে একজন একজন করে প্রবুদ্ধকে দেখে নার্সিংহোমের কেবিন থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর হঠাৎই অয়ন এসে ঢুকল কেবিনের মধ্যে। অয়নকে দেখে মুখে অক্সিজেন নল লাগানো অবস্থাতেই চোখ দুটো বড় বড় হয়ে যায় প্রবুদ্ধর। মাছকে জল থেকে ডাঙায় তুললে মাছ যেমন ছটফট করতে থাকে, এই মুহূর্তে অয়নকে দেখে প্রবুদ্ধর অবস্থাও ঠিক তেমনই। হাসতে হাসতে অয়ন বলল,
কিরে, খুব কষ্ট পাচ্ছিস না রে? চিন্তা করিস না, একটু পরেই তোর সব কষ্ট দূর হয়ে যাবে। একটু পরেই তোর নিঃশ্বাস একেবারেই বন্ধ হয়ে যাবে। আমি জানি এখন তুই কি ভাবছিস। তুই ভাবছিস আমার তো এতক্ষণে লরি দুর্ঘটনায় মরে যাওয়ার কথা, কিন্তু আমি এখন এখানে কি করছি? আমার বদলে তোর কিভাবে লরি অ্যাক্সিডেন্ট হলো? কি তাই তো? আসল কারণটা জানতে চাস? দাঁড়া, তোকে তাহলে দেখাই যে আসল কারণটা কি। অয়ন সঙ্গে করে একটা পিঠে ব্যাগ নিয়ে এসেছে। ব্যাগের চেনটা খুলে সে বের করে আনলো একটা ডায়েরি। আশ্চর্য, সেই ডায়েরিটা! প্রবুদ্ধ আবার বিস্ময় এবং অস্বস্তির অভিঘাতে ছটফট করতে লাগলো। সে যেন ঠিকঠাক করে নিঃশ্বাস নিতে পারছে না। চিনতে পারছিস? এটা তোর সেই আশ্চর্য ডায়েরিটা, যেটাতে তুই তোর সমস্ত মনের কথা লিখে রাখিস আর তোর সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। এটা সেই ডায়েরিটা। কিন্তু এই ডায়েরিটা এখন আমার কাছে। আরে আরে, কষ্ট পাচ্ছিস? আর ছটফট করিস না, একটু ধৈর্য ধরে শোন। এমনিও তোর কাছে তো আর বেশি সময়ও নেই। যেদিন তুই পার্কে বসে রুচিরার সাথে আলোচনা করছিলি কিভাবে আমাকে তোর আর রুচিরার সম্পর্ক থেকে দূরে সরিয়ে দেওয়া যায়, যাতে আমি তোদের মাঝখানে আর কোনোদিনই না আসতে পারি, সেদিন পার্কে আমি একটা ঝোপের আড়ালে লুকিয়েছিলাম। ঝোপের আড়াল থেকে তোদের দুজনের সমস্ত কথাবার্তা শুনে ফেলি। তারপর রুচিরা চলে গেল। তুই যে কথাগুলো বলিস, মানে আমাকে সরিয়ে দেওয়ার জন্য যে কথাগুলো বলিস, আমি সবটাই শুনে ফেলেছিলাম। তখনই তোর মুখ থেকে জেনেছিলাম এই আশ্চর্য ডায়েরিটার কথা। সেই দিনের পরের দিন কলেজে ছুটি ছিল। সেই ছুটিতেই আমি সোজা গিয়ে কলেজের পাঁচিল টপকে ভেতরে গিয়ে লকারের একটা ছাপ নিয়ে সেই অনুযায়ী তার একটা চাবি তৈরি করে আবার কলেজে এসে সেই চাবি দিয়ে লকারটা খুললাম। তারপর ডায়েরিটা বের করে লিখে দিলাম তোদের বাড়ির সামনের মোড়ের মাথায়, রাস্তা পারাপারের সময় যেন লরির ধাক্কায় তোর মৃত্যু হয়। ডায়েরিতে লেখাটা লিখে আমি ডায়েরিটা আমার নিজের সঙ্গে যে ব্যাগটা আছে, মানে এই ব্যাগটা সেটাতে ভরে নি। সেই থেকেই ডায়েরিটা আমার কাছে রয়েছে। দাঁড়া, তোর জন্য আরেকটা চমক অপেক্ষা করছে। মরার আগে কয়েকটা ঝটকা খেয়ে যা, যাতে উপরে গিয়ে মনে হয় মৃত্যুর সময় ফুল অ্যাডভেঞ্চার রহস্য উদ্ঘাটন নিয়ে মরেছিস। এই কয়েকদিনের ডায়েরির পাতায় আমি লিখেছি, বড় বড় অক্ষরে লিখেছি, রুচিরা শুধু যেন আমার হয়, রুচিরা আমার প্রেমিকা হয়। লেখার সঙ্গে সঙ্গে ফলও ফলতে শুরু করেছে জানিস। রুচিরা হঠাৎ আমার খোঁজ নিচ্ছে। পরশুদিন থেকে আমাকে বারবার মিস কল করার নামে কল করে ফেলছে। আমার সাথে যে কথা বলতে চাইছে। দেখছিস না, তোর এই খবরটা শুনেও তোকে এখানে দেখতে আসিনি। যা, উপরে তুই একাই যা। ভালো থাকিস বন্ধু, গুড বাই। কথাগুলো শেষ করে অয়ন পিছন দিকে হাঁটা লাগালো। পিছন থেকে সে শুনতে পেল নিঃশ্বাস পড়তে পড়তে একসময় প্রবুদ্ধর নিঃশ্বাস পড়া বন্ধ হয়ে গেল। কেবিন থেকে বেরিয়ে একটা জায়গায় লুকিয়ে দাঁড়ায় প্রবুদ্ধ। সেখান থেকে দেখতে পায় প্রবুদ্ধর বাবা মা এসে নার্সিংহোমের কেবিনের ভেতর ঢুকে কান্নায় ভেঙে পড়েছে।
শুনলেন তালতলার লাইব্রেরি। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আসছি আবার একটি রোমহর্ষক কাহিনীর সাথে আগামী এপিসোডে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন।